পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কারো। অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবেরও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম, এদেশে জন্মে পদাঘাতী শুধু পেলাম। অবাক পৃথিবী সেলাম, সেলাম তোমাকে সেলাম। ব্রহ্মপুত্র কুলকুল বয়ে যায়, নদীতে জেলে নৌকা আর মহাজনী নৌকার সারি। নদীর তীরে অনেক দূর পর্যন্ত কাশবন, বেশ ঘন আর লম্বা কাশের গুচ্ছ, সাদা ফুল ফুটেছে অনেক। কাশবনের ধারে বসে শিল্পী পরপর দুটো ছবি আঁকলেন জল রঙে। নদী দিয়ে যাচ্ছে একটির পর একটি জেলে নৌকা। এক জেলে জোরে ডাকল, বাবু ওখানে বেশিক্ষণ থাকবেন না, কাশবনে অনেক সাপ, আপনাকে কামড়াবে। জেলের ডাকে সাড়া দেন হাত তুলে। জেলেদের খুব চেনা জানা এই শিল্পী। প্রায় তিনি ঘুরে বেড়ান ব্রহ্মপুত্রের তীরে, আর হাতে থাকে এক গাদা কাগজ, বোর্ড, কাঁধে বিরাট ঝোলা। জেলেরা নৌকা ভিড়ায়, তাকে নৌকায় তুলে নেয়। এমন ঘটনা প্রায়ই ঘটে। জেলেদের সাথে প্রায়ই তিনি ঘুরে বেড়ান। জেলে নৌকায় বসে ছবি আঁকেন, ব্রহ্মপুত্রের ছবি, নৌকার ছবি, জেলেদের ছবি, মাছ ধরার ছবি, অসীম নীল আকাশের ছবি। সেদিনও তিনি চললেন জেলেদের সাথে ছবি আঁকার জন্য। জেলেরা মাছ ধরছে, একের পর এক জাল ফেলে চলেছে, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নদী যেখানে লোকালয় থেকে অনেক দূরে, অনেক চওড়া আর গভীর। শিল্পীও নিজের কাজে ব্যস্ত, ছবি আঁকছেন আপন মনে। একটি দুটি করে ছবি শেষ করে চলেছেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, খানিকটা মেঘ করেছে আকাশে। আকাশের নীল রং আর মেঘের কালো রঙের ছায়া পড়েছে নদীর পানিতে। নীল আর কালো মিলে নদীর পানির রং হয়ে উঠেছে এক অদ্ভুত নীলাভ কালো। শিল্পী তার প্যালেট থেকে রং নিয়ে বারবার কাগজের তুলি বোলাচ্ছেন। জেলে সেদিনের মতো মাছ ধরা শেষ করে জাল গুটিয়ে নিয়েছে। শিল্পীর পেছনে এসে দাঁড়ায় জেলে। শিল্পী ছবি আঁকা শেষ করলেই তারা ফিরে চলবে বাড়ির পানে। শিল্পীও ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, ছবিটি তাড়াতাড়ি শেষ করতে হয়, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন। নদীর পানির রংটা কিছুতেই ছবিতে মেলাতে পারছেন না। বিলেতি কোম্পানির তৈরি রঙের টিউব খুলে একটি একটি করে নানা রকম নীল রং ঢেলেছেন প্যালেটে। একটার সাথে আরেকটা মেশাচ্ছেন, কালো রং মেশাচ্ছেন, অন্য রঙও মিশিয়ে দেখছেন, কিন্তু না, কিছুতেই যেন মিলছে না নদীর পানির রঙের সাথে। জেলেরা অনেকক্ষণ ধরে শিল্পীর অবস্থা লক্ষ্য করছিল। যখন দেখল শিল্পী মোটেই সন্তুষ্ট হতে পারছেন না, তখন এক জেলে মুখে হাসি ফুটিয়ে বলল, বাবু গাঙের পানির রং আপনার এসব রঙে হবে না, দোয়াতের নীল কালি দিয়ে আঁকেন। গাঙে তো মনে হয় কেউ দোয়াতের কালি ঢেলে দিয়েছে। চমকে ওঠেন শিল্পী। কাগজে তুলি সঞ্চালন বন্ধ হয়ে যায়। অবাক হয়ে তাকান জেলের দিকে। কালো তেলতেলে মুখে সাদা সুন্দর দুপাটি দাঁত, বড় সরল সহজ হাসি। নিরক্ষর এক সাধারণ জেলের ধারণা ও উপলব্ধি শিল্পীকে মুগ্ধ করে দেয়। নদীর পানির রং সত্যি যেন দোয়াতের কালি। দুর্ভিক্ষের বিষয়াদি দেখে যে তিনি ম্যাটেরিয়াল ব্যবহারের দিকটাও কিন্তু বেছে নিলেন, কারণ দুঃখ দুর্দশার ছবি রঙিন করা, একদম বর্ণাঢ্য ছবি হতে হবে, এটা যে উচিত নয়,
এই বোধটা কিন্তু তখন আবেদিন স্যারের হলো, এবং তিনি রঙকে একদম রঙিন করাটাকেই ওই ধরনটাকেই বর্জন করলেন। উনি ব্যাপারটাকে কালোতে নিয়ে আসলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালো রেখা, কালো ওয়াশ যদি দিয়েও থাকেন, যেটুক দিয়েছেন সেটাও কালোর মধ্যে। আবেদিন স্যার চাইনিজ ইঙ্ক, মহাজনী কালি, এই সব ছবিগুলোকে একদম উনি পাল্টে ফেললেন। আবুল কালাম শামসুদ্দিন তার স্মৃতিকথায় বলেছেন, শিল্পী জয়নুল আবেদিনের সাথে আমার প্রথম দেখা হয় কলকাতায় আজাদ অফিসে। তার বয়স তখন সম্ভবত ছিল 20-র নিচে। তিনি এসে যে পরিচয়পত্র দিলেন তাতে বুঝতে পারলাম তিনি আমাদের নিতান্তই আপন লোক। বললেন, আমি আর্ট স্কুলে ভর্তি হতে চাই, আপনাকে আমার গার্ডিয়ান হয়ে আমাকে ভর্তি করিয়ে দিতে হবে। শুনে অবাক হলাম, আর্ট স্কুলে ভর্তি হতে চায়, ছেলের আশা তো কম নয়। জিজ্ঞেস করলাম, নিজের আঁকা চিত্রফিত্র কিছু সঙ্গে আছে? বললেন, হ্যাঁ আছে বই কি। চিত্রের বস্তা খুলে তিনি কয়েকটি তাঁর হাতে আঁকা চিত্র আমাকে দেখালেন। এটুকু বুঝতে পারলাম, প্রাথমিক চেষ্টায় অপরিপূর্ণতা থাকলেও প্রতিশ্রুতির আভাস যেন তাতে ফুটে উঠেছে। যাকগে, এরপর একদিন তাকে নিয়ে কলকাতা আর্ট স্কুলে গিয়ে প্রিন্সিপাল মুকুলদের সাথে দেখা করলাম। জয়নুল আবেদিন ভর্তি হয়ে গেলেন এবং আমি তার কলকাতার গার্ডিয়ান হলাম। কথাশিল্পী শওকত ওসমান শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে স্মৃতিচারণ করেছিলেন। 1934 খ্রিস্টীয় সন। বাড়ির নাম যোগীন্দ্র ভবন, রাস্তার নাম ওয়েলেসলি স্ট্রিট, নম্বর 31। বাড়িটি 3 তলা, তার নিচের তলা গুদাম বিশেষ, দোতলা 3 তলা মেস। আমি 3 তলা মেসে যেতাম, সেখানে থাকতেন জনাব জিয়াউল হক। 3 তলায় ওঠার সময় দোতলার 8 ফুট বাই 4 ফুট জায়গা পেরোনো দরকার। যেতে চোখে পড়ত মজকুর জায়গায় দেয়াল ঘেঁষে একটি মাদুরে ছড়ানো বিছানাপত্র। কাঁথার কিয়দংশ বেরিয়ে থাকত, তা থেকে বোঝা যেত ভেতরে বালিশও আছে। একদিন দেখা গেল মাদুর জড়ানো বেডিং যথারীতি আছে, কিন্তু দেওয়াল ঘেঁষে 1.5 ফুট লম্বা 1 ফুট চওড়া ক্লিপে আটকানো ক্যানভাসের উপর জল রঙে আঁকা গ্রামের নিসর্গ চিত্র। চোখে জাদু বুলিয়ে গেল। 3 তলায় উঠে গেলাম। জিয়াউল হক সাহেবকে অভিজ্ঞতার বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলুম, ওখানে কে থাকে? বললেন, আপনি জানেন না, ওখানে আর্ট স্কুলের এক ছাত্র থাকে। সেই ছাত্রের নাম জয়নুল আবেদিন। স্বল্পকালের মধ্যেই সিঁড়ির নিচের চিলতে জায়গায় মাদুর মেলে আমরা বিড়ি খেতাম। সিগারেটের বিলাসিতা কারো পক্ষে সম্ভব ছিল না। জয়নুল তবু দালানে থাকে, হোক সেটা সিঁড়ির তলা। আমার বাস তখন খোলার ঘর, বস্তি এলাকা, এক কামরায় 5-6 জন। আমাদের এই বস্তি ছিল ভয়ানক ক্লেদ মাখা এক নোংরা পল্লীর অন্তর্গত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ভারতবর্ষের এই প্রান্তীয় প্রদেশটি সবচেয়ে বেশি আক্রান্ত হলো, জাপানি বোমা পড়ছে কলকাতায়, এবং কলকাতা শহর থেকে মানুষ গ্রামে চলে যাচ্ছে। এই খাদ্য সংকট থেকে শহুরে মানুষগুলো, নাগরিক মানুষগুলো অনেকটা মুক্ত ছিলেন, কেননা সেখানে রেশনের ব্যবস্থা করা হয়েছিল। শিল্পাঞ্চলে এবং শহরাঞ্চলে সবচেয়ে বেশি আক্রান্ত হলো গ্রাম। যে গ্রামে খাদ্য উৎপাদিত হয় সেই গ্রামের মানুষই খাদ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হলো খাদ্য সংকট। But just as it's a picture of 3 figures, this story is also about 3 important artists: Raphael, Leonardo da Vinci, and Michelangelo. ম্যাডোনা বললেই আমরা মাদার অ্যান্ড চাইল্ড এই ঘটনাটাই বুঝি। এই আমার পিছনে একটা ছবি আছে, মাদার অ্যান্ড চাইল্ড, এখানেও রয়েছে। আদিকাল থেকে শিল্পীদের একটা খুব প্রিয় বিষয়, মানে মা শিশু নিয়ে কাজ হবে। সেই সব ছবি কিন্তু রেনেসাঁ আমল থেকে যদি ধরি, ধারণাটাই অন্যরকম ছিল। ম্যাডোনা খুব সুন্দর একটা ছবি হবে, মা এবং শিশুর, খুবই রঙিন তো হতেই হবে, তার সাথে কম্পোজিশনে সুন্দর একটা ব্যবস্থাই থাকবে, লালিত্য থাকবে কাজের মধ্যে, অনেক বর্ণাঢ্যতা থাকবে বেশি। এই যে এই সব ঘটনা ছিল। আবেদিন স্যারের ছবিতে যে ম্যাডোনা, সেই ম্যাডোনা দেখে মানুষ কেঁদে ফেলার কথা, এবং সেটাই ঘটেছিল। দলে দলে লোক আসছে শহরে, মিছিল করে
হাজার হাজার লোক, লক্ষ লক্ষ, গুণে শেষ করা যাবে না কত লোক মিছিল করে আসছে ওরা। কিন্তু কোনো স্লোগান নেই, ব্যানার নেই, ফেস্টুন নেই, নীরব মিছিল, শুধু আকুতি, ভাত দাও, ফ্যান দাও, অনেক দিন খাইনি। শহরে বাড়িগুলোর ফটক বন্ধ, দরজা বন্ধ করে দিয়েছে শহরের লোক। যার যা খাবার আছে সামলাতেই ব্যস্ত, একটি দানাও কাউকে দেয়া যাবে না। কতদিন চলে এমন দুরবস্থা কে জানে। অনেকেই আধপেটা একবেলা খেয়ে খাবার বাঁচাচ্ছে। শহরের লঙ্গরখানা খোলা হয়েছে, তাই দলে দলে লোক গ্রাম থেকে শহরে ঢুকছে। শীর্ণ দেহ, জীর্ণ বসন, হাতে থালাবাটি, টলতে টলতে চলছে নিঃশব্দে। আজি বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার। চাষের জমি পড়ে আছে, চাষের জমি পড়ে আছে, চাষির ঘরে অনাহার, বাংলার বুকে দারুণ হাহাকার। গ্রামের লোকে পায় না খেতে, মহাজনের গোলায় ধান, গোপন পথে আধার রাতে শহরেতে যায় চালান, শহরেতে চালের পাহাড় লুকিয়ে রাখে মজুদার, বাংলার বুকে দারুণ হাহাকার। গ্রামে গ্রামে নেমে এলো মহামারীর ছায়া, পেটের জ্বালায় পাগল মানুষ ভোলে স্নেহ মায়া। গ্রামে গ্রামে নেমে এলো মহামারীর ছায়া, পেটের জ্বালায় পাগল মানুষ ভোলে স্নেহ মায়া। কোথায় গেল গোলা ভরা রূপশালী সোনার ধান, বুকের আশা ধুলায় কাঁদে, এই কি রে বিধির বিধান, কত যে ঘর ভেঙে গেছে, কত যে ঘর ভেঙে গেছে, হিসাব কে বা রাখে তার, বাংলার
বুকে দারুণ হাহাকার। আজি বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার। নগর জীবনের সঙ্গে অভ্যস্ত হলেও তিনি ভুলে যাননি বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে, এবং তিনি যে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী জীবনধারা লক্ষ্য করে গিয়েছিলেন, যে জীবনধারা থেকে তিনি শিল্পের রস আহরণ করেছিলেন, এবং যে জীবন তার চিত্রে মুখরিত হয়ে তাকে এই কলকাতা রাজধানীর জীবনের সঙ্গে সংশ্লিষ্ট করেছিল, সেই জীবনকে তিনি ভুলে যান। যে জয়নুল মিশে গেলেন ওই লোকগুলোর সঙ্গে, এবং তিনি হন্যে হয়ে সারাদিন ঘুরে বেড়ান এবং ওই অনাহারী মানুষগুলোকে দেখেন, তাদের অসহায়ত্ব দেখেন, তাদের নিরুপায়ত্ব দেখেন এবং তাদের ছবি আঁকেন। এবং এই আঁকতে আঁকতেই তার যে ম্যাডোনা 1943 নামে বিখ্যাত যে ছবিটি, সেই মাকে তিনি একটি বাড়ির সিঁড়ির ঘরে দেখেছিলেন। সে মা সন্তান তাকে নিয়ে সে শুয়ে আছে এবং জীবিতই দেখছিলেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে তিনি আবার দেখলেন যে মা মারা গেছে। তিনি এই যে মর্মান্তিক দৃশ্যটি তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি এসে তার সেই সময়ের থাকার জায়গা 14 নং সার্কাস রো, কলকাতা, সেখানে এসে তিনি ছবিটি আঁকলেন। প্রকৃতপক্ষে ছবিটিকেই শিরোনাম দেওয়া হয়েছে ম্যাডোনা 1943, যদিও অন্যান্য ছবিগুলিও সেই ম্যাডোনা 1943-এরই অংশ, এবং অন্যান্য ছবির মধ্যেও মা এবং শিশু বারবার চলে এসেছে। জয়নুল আবেদিন তার যে জীবনাদর্শ, তার যে শিল্পাদর্শ এবং তার যে মানুষের প্রতি যে ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা, এই ছবিটি হচ্ছে তার একটি জলজ্জান্ত প্রমাণ। কারণ এখানে একটি মৃতদেহ আছে, সেই মৃতদেহটি একটি মায়ের, সেই মায়ের বুকের উপর ওঠে একটি শিশু যে এখনও জীবিত, হয়তো সে আর বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না। শিল্পাচার্য জয়নুল আবেদিন মৃতদেহের ছবি আঁকলেও সেখানে জীবনের স্পন্দনকে প্রস্ফুটিত করবার চেষ্টা করেছেন, অর্থাৎ মানুষের মৃত্যু নেই। আবেদিন স্যারই বলতেন যে তখন ওই যে দুর্ভিক্ষটা লাগলো, সেই দুর্ভিক্ষটা অনেকটাই যেন ইচ্ছা করে একটা দুর্ভিক্ষ লাগিয়ে দেওয়া। এটা আবেদিন স্যারের স্টাডি, এবং তিনি বলতেন যে সেই দুর্ভিক্ষটা মানুষের তৈরি। সেই সময়কার কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, তাদের পত্রিকা জনযুদ্ধ, দি পিপলস ওয়ার, এইসব পত্রিকায় তার স্কেচ ছাপা হয়েছে। এবং কমিউনিস্ট পার্টির উদ্যোগে সেই সময় কলেজ স্ট্রিটে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এবং সেই প্রদর্শনীতে সেই সময় নামি দামি সব শিল্পী অংশগ্রহণ করেছেন তাদের আহ্বানে। কিন্তু সবচেয়ে বেশি যার ছবি মানুষের মধ্যে আবেদন সৃষ্টি করেছে, পত্রপত্রিকায় যাকে নিয়ে সবচেয়ে বেশি লেখা লিখেছে, তিনি হলেন জয়নুল আবেদিন। উনি ওদের সঙ্গে যোগাযোগ ছিল, সেই কাছে যাইতেন টাইতেন, সবার সঙ্গে তার জানাশোনা ছিল, মানে কমিউনিস্টদের সঙ্গে তার যাতায়াত ছিল। যতদূর জানি প্রথম সুনাম যারা করলেন, যাদের কাছ থেকে আসলো, সেটা হলো কমিউনিস্ট পার্টি। যে কমিউনিস্ট পার্টি তখন কিন্তু সর্বভারতীয় পর্যায়ে কিন্তু তাদের খুব কাজকর্ম চলছে। এই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে এটাকে শুধু যে রাজনৈতিকভাবে করা তা তো না, সাংস্কৃতিকভাবে করে এইসব সাম্রাজ্যবাদ, তারপরে এই যে শোষক গোষ্ঠী, শাসক গোষ্ঠী, বিদেশি, এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুধু যে চিত্রকলার মানুষরাই এর সাথে জড়িত হয়েছিল তা নয়, আমরা দেখি যে সঙ্গীতেও কিন্তু তখন ওই যে আইপিটিএ, যে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে এরকম অনেকে তখন জড়িত ছিলেন, এবং তারা যে গণসঙ্গীত তৈরি করতেন, গাইতেন। সঙ্গীতে যদি অনেক মানুষ এসে থাকে, চিত্রকলায় একজন মানুষ প্রচণ্ড একটা নাম সুনাম নিয়ে বেরিয়ে আসলো, এবং খুব সাকসেসফুলি, সফলতার সাথে।
একটি পরিবারের 3 জন সদস্য, সবচেয়ে সামনে যিনি, তার হাতে একটি শূন্য বাসন। এটা যে নিরুদ্দেশ যাত্রা, তার চেয়ে বেশি কিছু মনে করার অবকাশ নেই। এই ছবিটি কলকাতা শহরতলির একজন বৃদ্ধ বসে আছেন, তারই সামনে একজন মা শিশু সন্তান সহ শুয়ে আছেন। ডাস্টবিন কেন্দ্র করে বাঁচার জন্যে একটা চেষ্টা। এখানেও মা ও শিশু আছে এবং একজন কঙ্কালসার মানুষ, যিনি ডাস্টবিনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে কিছু সংগ্রহ করার চেষ্টা করছেন। এই ছবিটিতে ছোট্ট একটি শিশু সহ সর্বমোট 3টি শিশু এবং একজন মা অসহায় ভঙ্গিতে বসে আছেন। অত্যন্ত করুণ একটি দৃশ্য। অত্যন্ত সুস্পষ্টভাবেই ফুটে উঠেছে যে এই যে 3 জন সদস্য, তার পেছনে একটি কাক আছে, একটু হাঁড়ি পাতিল আছে, একটি গাছের গুড়ির পাশে বসা, এরা মৃত্যু পথযাত্রী। ডাস্টবিনের আশেপাশের ছবি, একজন মা, তার পিঠের মধ্যে শিশু, মা বসে হাত দিয়ে আবর্জনা সরিয়ে কিছু খাদ্য সংগ্রহ করার চেষ্টা করছেন এবং ওখানে যে খাদ্যের কিছু অংশবিশেষ আছে, হোক তা পচা বা হোক তা গলা, বোঝা যায় তা ওখানে আছে একটি কাকের শাড়ি দেখে। এবং প্রসঙ্গত এই কথাটা বলি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে তিনি কাকের ডাক সহ্য করতে পারতেন না এবং কাক দেখলেই তিনি বিরক্ত হতেন এবং এই কাককে সেই প্রতীক হিসেবেই ব্যবহার করেছেন যে সুযোগ সন্ধানী, লোভী, চতুর। আঁকতেন যেগুলো, স্পেসকে ব্যবহার করতেন ছবিতে। আমি ব্যাকরণের দিকের কথাই বলছি, যে ওইখানে স্পেস অটোমেটিক্যালি হতো কি, স্পেসের ব্যবহারটা থাকার কারণে বিষয়টা প্রাধান্য পেত। পটভূমিতে একটি ডাস্টবিন এবং সেই ডাস্টবিন একটি কুকুরের দখলে, একদম সামনে একটি কাক ঠিক লাফ দেওয়ার পূর্ব মুহূর্ত, মাঝখানে একটি মৃতদেহ, আরেকটি কাক তার মুখাবয়বে ঠোকর দিয়ে কিছু সংগ্রহ করার চেষ্টা করছে। এই দৃশ্যকে সহ্য করা যায়? ছেচল্লিশ সালে ঢাকার মিরপুর নিবাসী জনাব তৈয়বউদ্দিন আহমেদের 3য় কন্যা জাহানারা বেগমকে বিয়ে করেন। বিয়ের পরে সার্কাসের বাসাটাতে গিয়ে আমি খালি এক রাত্র ছিলাম, তো দেখিনি একটা ঘর, লাল ফ্লোর, একটা ঘর, আঠা আঠা নোংরা টোংরা ঘর, একটা ঘর। ওই ঘরে যখন আমি গেলাম, গিয়ে আমরা উঠলাম, সন্ধ্যার পরে গিয়ে উঠলাম। তারপরে ওইখানে যখন পৌঁছলাম, পৌঁছে দেখি তালা চাবি নেই, তালা লাগানো। কামরুল হাসানকে রেখে গেছেন ওই বাসায়। কামরুল হাসান সাহেব আছেন মাঠে, উনি ওই যে মাঠে খেলাধুলার মধ্যে আছেন আর কি। যখন 47-এ দেশ ভাগ হলো এবং তারপরে বাংলাদেশে এসে তিনি এখানে একটি চারুকলা প্রতিষ্ঠান গড়ার জন্য তিনি উদ্যোগী হলেন এবং পুরো পাকিস্তানে, শুধু তখনকার এই বাংলা অঞ্চলে নয়, পুরো পাকিস্তানে তিনি প্রধান শিল্পীতে পরিণত হয়ে গেলেন। এই প্রধান শিল্পীতে পরিণত হওয়ার মূলে কিন্তু ওই 43-এর দুর্ভিক্ষ এবং তার মধ্যে ওই যে জনগণের প্রতি বা এক ধরনের যে দায়বোধ, সেই কমিটমেন্ট থেকে কিন্তু তিনি শিল্পীর চেয়ে শিল্পী সংগঠকে পরিণত হয়ে গেলেন। আমরা যখন 70-এর ঘূর্ণিঝড়ে, রাক্ষসী ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে দক্ষিণ অঞ্চল প্লাবিত হয়ে গেল, সেখানে ক্ষতিগ্রস্ত হলো, লাখে লাখে মানুষ মৃত্যুবরণ করলো। তার মধ্যে তিনি সেই ছোট্ট একটি দ্বীপ মনপুরাকে নিয়ে একটি বিশাল স্ক্রল তৈরি করলেন, যেটা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল মুক্তিযুদ্ধের সময়। তখন কিন্তু আমরা দেখি যে মুক্তিযুদ্ধে তিনি তার ওই পাকিস্তানিদের দেয়া যে খেতাব হিলালি ইমতিয়াজ, ওটা তিনি বর্জন করেছেন। 72 সালের নভেম্বরেই সংবিধান প্রণীত হলো এবং সেই সংবিধানকে হাতে লিখে প্রথম যে কপিটি করা হলো হাতে লেখা, এবং এই হাতে লেখা সংবিধান এবং তার মধ্যে নকশা করা, এই সমস্ত আয়োজনের প্রধান যার উপর দায়িত্ব ছিল তিনি জয়নুল আবেদিন। তিনি এবং তার 2 সহযোগী বন্ধু অধ্যাপক মনসুর উদ্দিন এবং চিকিৎসক এম এন নন্দী, এরা 3 জনে মিলে
বাংলাদেশের লোকসংস্কৃতির শিল্পীরা যে বাদ্যযন্ত্র ব্যবহার করতেন তার প্রায় 150-রও ওপর বাদ্যযন্ত্র তার প্রদর্শনী তারা 1 মাস ব্যাপী করেছিলেন। শিল্পী জয়নুল আবেদিন শুধু আর্ট কলেজ বা শিল্পচর্চা এটার মধ্যেই তার যে চিন্তাধারা সীমাবদ্ধ রাখেননি, তার একটা চিন্তার মধ্যে বিরাটত্ব ছিল। যেমন আমরা জানি সোনারগাঁ যে জাদুঘর, এটা ছিল ওনার একটা স্বপ্ন। 1975 সালের জুন মাসে বাংলাদেশের পার্লামেন্টে এই বিলটি পাশ হলো, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের বিল এবং ময়মনসিংহ জয়নুল শিল্প সংগ্রহশালা। বাংলাদেশের চিত্রশিল্পের জনক, যিনি বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক এবং স্বাধীনতোত্তরকালে বাংলা একাডেমির প্রথম সভাপতি। জয়নুল আবেদিন আমার বড় চাচা, আমার বাবার বড় ভাই। আমার ছাত্র অবস্থাতেই তখন জয়নুল আবেদিনের যে শিল্প সৃষ্টি, তার যে রেখা এবং রঙের যে ব্যবহার, এটা সশরীরে নিজে চোখে কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে। আমরা সবাই জানি যে বুড়িগঙ্গা নদীতে গায়ে করে বসে যে ছবি আঁকা, এটা উল্লেখযোগ্য। এবং তার সঙ্গে আমার জানা মতে নৌকায় যেতেন রফিকুন নবী, হাশেম খান, মনিরুল ইসলাম, এবং এক পর্যায়ে বেশ কিছুদিন আমিও গিয়েছি। তো তখন দেখেছি নৌকায় বসে জয়নুল আবেদিন যে ছবি আঁকতেন, মনে হতো আমার কাছে যেন নদীর পানি, রং এবং আকাশের রং নেমে আসছে তার কাগজে। আমার বন্ধু কইছে, জয়নাল তুমি লাইনটা ভালোই ধরছিলে। আমার মনে হয় আমি লাইন ধরছি না, লাইনে আমার ধরছিল, বুঝলেন? এই যে ধরছে আর ছাড়ে না। থেমো না, মেনো না মৃত্যুর গ্লানে, মানে সবে মানে। থেমো না, থেমো না। ওদিকে শুনতে পাও কি ক্ষুধার কান্না? ফ্যান দাও, প্রাণ দাও।